হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে এই ডিপ অ্যানালিসিসের ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাস করতে যাব। যেই টপিকটা আপনাকে মাল্টিপল এরিয়াসে কিন্তু হেল্প করবে। কোথায়, কোথায় হেল্প করবে? তো সেটা দেখার আগে চলুন আমি আপনাদেরকে ব্রিফলি একটা জিনিস দেখাই। সেটা হলো রাইস আইএস অন 12th অফ এপ্রিল একটা জিএস স্কলারশিপ টেস্ট কন্ডাক্ট করাচ্ছে। যেটার যদি কিছু কি ফিচার্স বলি সেটা হলো এটার রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিটলি ফ্রি। সেকেন্ড, এর এক্সামিনেশন মোড যদি আপনাদের কনভেনিয়েন্স অনুযায়ী হয়, তবে তো কত ভালো হয়। এটাই মাথায় রেখে এটাকে অফলাইন অর অনলাইন রাখা হয়েছে। যেটা আপনাদের সুবিধা হবে সেখানটায় মোডেই আপনারা এক্সামিনেশন দেবেন। অ্যান্ড এট লাস্ট যদি এটার প্যাটার্নের কথা বলেন আপনি, তো প্যাটার্নটা কিন্তু পুরো ইউপিএসসি প্রিলিমসের পেপার 1 যেরকম সেরকমই ২ ঘন্টার পেপার ১০০টা প্রশ্ন। যদি আপনার এর ফার্দার কিছু কোয়েরিজ থাকে আপনারা ডাইরেক্টলি রাইস আইএস ওয়েবসাইটে গিয়েও এর জন্য ক্লারিফিকেশন সিক করতে পারেন। বা এট দি সেম পয়েন্ট অফ টাইম আপনারা যদি কমফোর্টেবল থাকেন আপনারা দি গিভেন নাম্বারে ফোন করেও কিন্তু আপনারা আপনাদের কোয়ারিজগুলোকে ক্লিয়ার করতে পারেন। যদি আপনারা ভাবেন যে না এই জিএস স্কলারশিপ টেস্টের যেটা 10 মান্থস জিএস প্রি কাম মেন্স কোর্স আর 2 ইয়ার্স প্রি কাম মেন্স কোর্সের যে স্কলারশিপ টেস্টটা সেটার জন্য ডাইরেক্টলি আপনি রেজিস্টার করবেন, তবে আপনাদের রাইট সাইডে যে কিউআর কোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটাকে ডাইরেক্টলি স্ক্যান করলেও কিন্তু আপনারা রেজিস্টার করে নিতে পারেন। অ্যান্ড অ্যাট লাস্ট এটার যদি ক্যাচ বলি সেটা হলো আপনারা কিন্তু 100% স্কলারশিপ পেতে পারবেন আপন ইয়ার মেরিটস অ্যান্ড র্যাঙ্ক অন দি র্যাঙ্ক ইউ গেট। চলুন উইদাউট এনি ফার্দার ডিলে আমরা ডাইরেক্টলি ডাইভ ইন করি আজকের টপিকে। তো টপিকে ডাইভ ইন করার আগে যেই আর্টিকেলটা ছিল, আর্টিকেলটার টাইটেল ছিল হলো পেপারে, সেটা হলো জুডিশিয়াল পুশ ফর এনভায়রনমেন্টাল সিএসআর। এই আর্টিকেলটা যে আপনাদেরকে পড়তে হতো, সেই আর্টিকেলটা আপনারা সকালবেলা ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার দিয়ে জেনে গেছিলেন। অ্যান্ড সেই রিলেটেড কনটেন্টও ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতে আপনারা অলরেডি পেয়ে গেছেন, আপনারা পড়েছেন। পড়ার পরে চলুন আমরা কিছু আরও বেটার ক্ল্যারিফিকেশনের জন্য এই ডিসকাশনটা করি। তো যেরকম আমি বলছিলাম যে ইউপিএসসিতে এটা আপনাদেরকে কোথায় হেল্প করবে? এটা আপনাদেরকে ইউপিএসসি জিএস পেপার 3 ইকোনমি, যেরকম আমরা দেখব প্রিভিয়াস ইয়ার একটা প্রশ্ন এসছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম জিএস পেপার 2 গভর্নেন্সেও কিন্তু হেল্প করবে। অ্যান্ড খালি জিএস পেপার 1 জিএস পেপার 2 না, এটা ব্রডার অ্যাসপেক্টে জিএস পেপার 4 এথিক্সেও কিন্তু প্রিভিয়াস ইয়ার একটা প্রশ্ন এসছে। কিন্তু পার্টিকুলারলি এই আর্টিকেলটা যেই লাইনে ড্র করা সেই আর্টিকেলটা কিন্তু ইউপিএসসি জিএস পেপার 3 ইকোনমিক্সেরই জন্য পেপারটা আর্টিকেলটা ড্র করা বলে। প্রশ্নটাও দেখুন, এটারই 2003-13 একটা প্রশ্ন। প্রশ্নটা কি বলছে? উইথ আ কনসিডারেশন টুয়ার্ডস দি স্ট্র্যাটেজি অফ ইনক্লুসিভ গ্রোথ, the new Company Bill 2013 has indirectly made CSR a mandatory obligation. Discuss the challenges expected in its implementation in right earnest. Also discuss other provision in the bill and their implication. তো আমরা আজকে এই কোম্পানিজ অ্যাক্ট 2013 এ কি নিয়ে আসা হয়েছিল সেটাও দেখব। এর সাথে এই রিলেটেড আরো যেই ব্যাপারগুলো আছে সেই অ্যাসপেক্ট গুলো এই আর্টিকেলের মাধ্যম দিয়ে দেখব। তো চলুন উইথআউট আ ফার্দার ডিলে শুরু করা যাক। তো আজকের ডিসকাশনটা চলুন একটা গল্পের মাধ্যম দিয়েই হোক না কেন, কারণ আপনারা কনটেন্ট পড়েছেন। আরো বেটার আইডিয়ার জন্য একটা গল্পের মাধ্যম দিয়েই বলি। ভেবে দেখুন আমরা আজকে একটা কোম্পানি এক্স তার জার্নির কথা দেখব। যেই জার্নিটা প্রফিট থেকে পারপাসে কি করে শিফট হলো সেটা আজকে এই আর্টিকেল বাই স্টোরি সেটাকেই পোর্ট্রে করবে। ফ্রম প্রফিট টু পারপাস। তো এই যে কোম্পানি এক্স, এই কোম্পানিটা শুরু করেছে। আর প্রত্যেকটা কোম্পানি যেরকম শুরু হয় তার একটা ইন্ট্রিনসিক মোটিভ কি থাকে, যে এর পেছনে ম্যাক্সিমাম প্রফিট যাতে হয়। একটাই গোল তার, একটাই উদ্দেশ্য, সবথেকে বেশি প্রফিট কি করে, আয় কি করে করা যায়, ইনকাম কি করে করা যায়। কিন্তু কিছুদিন পরেই তারা রিয়েলাইজ করলো, কোম্পানির মালিকরা, ডিরেক্টরসরা, যে খালি প্রফিট করলেই হবে না। কেন কি আমরা আইসোলেশন একান্ত চেম্বারে কিন্তু বাস করছে না কোম্পানিটা। কোম্পানিটা সোসাইটির রিসোর্সেস গুলোকে কিন্তু ইউজ করছে, তার সাথে লেবার ইউজ করছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম কোম্পানির যে মালটা যেখানটায় বিক্রি হচ্ছে সেই মার্কেটটাও তো ইউজ করছে কোম্পানি।
তবে কেন কি কোম্পানির প্রফিট ইজ ডিপেন্ডেন্ট অপন অল দিস ফ্যাক্টরস অফ সোসাইটি, তবে কোম্পানিকেও ইন রিটার্ন সোসাইটিকে কিছু ফেরত দেওয়া উচিত। তো কি করে ফেরত দেবে? যখন কি করে ফেরত দেবে প্রশ্নটা আসলো, তখনই আইডিয়াটা আসলো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে, যেইটা কি এই প্রফিট আর কোথাও না কোথাও সোশ্যাল গুডের মাঝখানে একটা ব্যালেন্স ক্রিয়েট করে দিচ্ছে। আবার সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি এরকম একটা জিনিস যেইটা প্রফিট আর সোশ্যাল গুড, আপনার প্রফিট ম্যাক্সিমাইজেশন কোম্পানি এক্সের আর তার কিছু রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দি সোসাইটি, সেটার মাঝখানে এই সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি সিএসআর কোথাও না কোথাও ব্রিজ ক্রিয়েট করছে। তো আচ্ছা, এই যে রেসপন্সিবিলিটি, এটা কি কোম্পানির মন থেকে আসা উচিত, নাকি তার জন্য কোনো ব্যাকিং দেওয়া উচিত? এরপরে দেশের মনে হলো। তো তখন কোম্পানির এই সিএসআর এর জন্যই ইন্ডিয়াতে একটা আইন নিয়ে আসা হলো, রুল নিয়ে আসা হলো, যেখানটায় লটা এটা ম্যান্ডেটারি করে দিল যে সিএসআর যাতে কোম্পানিরা করে। সেইটা 2013 এই কোম্পানিজ অ্যাক্টের মাধ্যম দিয়ে আসলো, স্পেসিফিক্যালি তার সেকশন 135 এর আন্ডারে। তো সব কোম্পানি কি এটার জন্য এলিজিবল হবে? এই অ্যাক্ট বলল না। কিছু কিছু কোম্পানি এটার জন্য এলিজিবল হবে। তার জন্য তিনটে বেসিক ক্রাইটেরিয়া রাখা হলো এই অ্যাক্টের মধ্যে। প্রথম ক্রাইটেরিয়া বলা হলো, সেই কোম্পানির এই ম্যান্ডেটরি এই সিএসআরটা করতে হবে যেই কোম্পানির এই তিনটের ক্রাইটেরিয়া থেকে যে কোনো একটা ক্রাইটেরিয়া ম্যাচ করছে। প্রথম ক্রাইটেরিয়া, যে তার যদি নেটওয়ার্থ, তার ভ্যালুয়েশন 500 কোটি থেকে বেশি হয়। সেটা যদি না হয়, তার যদি টার্নওভার 100 কোটির থেকে বেশি হয় এক বছরে, টার্নওভার মানে টোটাল সেলস। আচ্ছা, টোটাল সেলসও যদি না ধরি, তবে যদি প্রফিট ধরি, যে কোনো কোম্পানির যদি 5 কোটি থেকে বেশি প্রফিট হয় এক বছরে, তারা যত এই সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআরটা, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিটা ফুলফিল করে, ম্যান্ডেটারি। তো এই তিনটে পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্ট যদি ফুলফিল হয়, তবে কিন্তু তাদেরকে এই জিনিসটা করতে হবে। যদি করতে হয়, কতটা করবে? নেক্সট প্রশ্ন তো এইটা আসছে, যে কতটা পার্সেন্ট আমি আমার প্রফিট থেকে দেব। সেখানটাও পার্টিকুলারলি এই শিডিউল 7 ক্লিয়ারলি বলে দিল। শিডিউল 7 বলছে যে লাস্ট 3 বছরের যে আপনার অ্যাভারেজ প্রফিট, তার 2% আপনাকে ইনভেস্ট করতে হবে। এবার 2% ইনভেস্ট করতে হবে। নেক্সট প্রশ্ন, কোথায় ইনভেস্ট করব? তো কোথায় ইনভেস্ট করা জানার আগে, যেটা 6টা পিলার আছে, তার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই, এইটা কিন্তু ইন্ডিয়ার ইনোভেশন। এর আগে কিন্তু এরকম ম্যান্ডেটারি সিএসআর ইন্ডিয়া ছাড়া কিন্তু আগে কোথাও আনা হয়নি। তো ইন্ডিয়া ওয়াজ দি ফার্স্ট যে এই রকমের একটা আইডিয়া প্রথমবার নিয়ে এসেছিল। তো যেরকম বলছিলাম, যে ব্যাক টু দি প্রিভিয়াস কোশ্চেন, যদি সিএসআর 2% করতে হয়, তো কোথায় কোথায় করব? তো কোথায় কোথায় করার জন্য 6টা পিলার ঠিক করে দেওয়া হলো। সেটাও কিন্তু আবার শিডিউল 7, এই যেটা আমরা 2013 কোম্পানিজ অ্যাক্ট বলছি, সেখানটাই কিন্তু এটা মেনশন করে দেওয়া হলো। তো প্রথম পিলারটার নাম দেওয়া হলো হিউম্যান ওয়েলফেয়ার, যেখানটায় এটা বলা হলো যে কি কি বিল্ড করবে এই হিউম্যান ওয়েলফেয়ারে। এই হিউম্যান ওয়েলফেয়ারে এটা বলা হলো, কোম্পানি নিউট্রিশন প্রোগ্রাম রান করাতে পারে। কোম্পানি নিউট্রিশন প্রোগ্রাম ছাড়া যারা বয়স্ক, ওল্ড এজ, তাদের জন্য ইনভেস্টমেন্ট করতে পারে, ওল্ড এজ হোম বানাতে পারে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম যদি ভালনারেবল সেকশনস অফ দি সোসাইটি দেখি, এসসি, এসটি, ওবিসিস, এদের জন্য যদি কোনো সাপোর্ট সিস্টেম কোম্পানি নিয়ে আসতে চায়, তবে এই পিলারের মধ্যে ঢুকবে। ফার্স্ট পিলার দেখে নিলাম, হিউম্যান ওয়েলফেয়ার। সেকেন্ড পিলার যদি দেখি, এডুকেশন অ্যান্ড স্কিল। যদি কোম্পানি চায়, এডুকেশন আর স্কিলের মধ্যেও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারে, সেটা মোস্টলি স্কুলস আর এই যে লিটারেসি ফান্ড, সেটার মাধ্যম দিয়েই হবে। যদি আমি উদাহরণ দিই আপনাকে, তবে ট্রেনিং, আমরা যে লিটারেসি প্রোগ্রামের মধ্যে ট্রেনিংও হতে পারে। যেরকম আমরা দেখি অনেক মেয়েদেরকে, ফিমেলসদেরকে সেলাই শেখানো হয়, যাতে তারা স্বাবলম্বী হতে পারে। তো এই রকমের ট্রেনিং প্রোগ্রামও এই ইয়াং ইউথদের জন্য কিন্তু খুব স্পেশালাইজড, হেল্পফুল। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আবার আরেকটা ভালনারেবল সেকশনকে তো আমরা প্রথমে মিস করছিলাম, সেটা হলো যারা ডিফারেন্টলি এবলড, তাদের জন্য যদি কিছু স্পেশালাইজেশন দেওয়া যায় তাদেরকে, যাতে তারাও তাদের পায়ে দাঁড়াতে পারে, তবে সেই রকমের প্রোগ্রামসগুলো কিন্তু এই সেকেন্ড পিলার এডুকেশন অ্যান্ড স্কিলিং এর মাধ্যম দিয়ে ফুলফিল হবে। আমরা যদি দেখি থার্ড,
থার্ডটা আমরা দেখবো যে এনভায়রনমেন্টের মধ্যে যদি ইনভেস্ট করতে চায় কোম্পানি, সেখানটাও ইনভেস্ট করতে পারে। কেন কি, আবার এই যে কোম্পানি রিসোর্সেস ড্র করছে, এই রিসোর্সেস তো ন্যাচারাল রিসোর্সেস, তো তার জন্য কোম্পানির তো আবার কিছু অব্লিগেশন থাকে টুয়ার্ডস দি ন্যাচারাল রিসোর্সেস লাইক ক্লিন এয়ার, ওয়াটার। আমরা যদি বলি যে এই নামামি গাঙ্গে প্রোগ্রাম আছে, সেখানটাও যদি কোম্পানি চায় যে আমি ক্লিন গঙ্গা প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করব, কোম্পানি সেখানটাও ইনভেস্ট করতে পারে। ফোর্থ, থার্ড পিলার যখন চলে গেল, ফোর্থ, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম কোম্পানি যদি চায় কালচারাল অ্যাজ ওয়েল অ্যাজ হেরিটেজেও কিন্তু ইনভেস্ট করতে পারে। কেন কি, সেটা আবার কোথাও না কোথাও ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যেও কিন্তু আমরা দেখি তার কনকারেন্স আছে। তবে সেরকম চাইলে কোম্পানি কোথাও না কোথাও সে হিস্টোরিক্যাল মনুমেন্টস যেগুলো ডিটোরিয়েটিং ফেজে আছে, সেখানটাও কিন্তু তারা ইনভেস্ট করে তার রিস্ট্রাকচারিং বা তার মেনটেনেন্সগুলোকে লুক অন করতে পারে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম তারা কিন্তু এই যে হ্যান্ডিক্রাফট বা আর্ট, ট্রেডিশনাল আর্টসগুলো, যারা রুরাল এরিয়াস বা যেই আর্টগুলো এখন মেন স্ট্রিম মিডিয়া কভার করছে না, বা তাদের কাছে ফান্ডিংয়ের খুব প্রবলেম আছে, সেখানটাও যদি চায় কোম্পানি কিন্তু ইনভেস্ট করতে পারে। দি ফিফথ পিলার আমরা দেখছি রিসার্চ, ইনোভেশন অ্যান্ড স্পোর্টসের আন্ডারে, যেখানটায় যদি চায় কোম্পানি যে আইআইটিস, সিএসআইআর, ডিআরডিও এইসব জায়গাও কিন্তু কোম্পানি চাইলে ইনভেস্ট করতে পারে, যাতে ওভারঅল ইন্ডিয়ার বা তার প্রসপেরিটি হয় অ্যাজ আ নেশন। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম কোম্পানি যদি চায় আমাদের অলিম্পিক্স বা স্পোর্টস রিলেটেড যেই ফান্ডিংসগুলো হয়, সেই ফান্ডিংসেও বা গ্রাসরুট লেভেলে, আমরা জানি রিলায়েন্সও কিন্তু আইএসএল এর মাধ্যম দিয়ে করছে, এরকম অনেক কোম্পানিজরা আছে যারা এরকম প্রোগ্রামস রান করাচ্ছে, যেখানে গ্রাসরুট লেভেল যাতে স্পোর্টস আরও স্ট্রেনদেন হয়, সেখানটাও লুক আপ অন করতে পারে। অ্যান্ড অ্যাট লাস্ট যদি সিক্সথ পিলার দেখি, এই সিক্স পিলারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ন্যাশনাল রেজিলিয়েন্স অ্যান্ড রিলিফ ফান্ডের আন্ডারে। আমরা কোভিডের সময়ও দেখেছিলাম, আর যখনই কোনো না কোনো ডিজাস্টার হয়, স্পেশালি ডিজাস্টার প্রোন স্টেটস লাইক উড়িষ্যা অ্যান্ড দি নর্থ ইস্ট বা হিলি এরিয়াস, সেখানটাও যখন এই রকমের ডিজাস্টার বা রিলিফ ফান্ডসগুলো চালানো হয়, সেখানটায় যদি ইনভেস্টমেন্ট করে কোম্পানি, তবেও হবে। বা আর্ম ফোর্সেসের ক্ষেত্রেও আমরা দেখেছি সূর্যকুমার যাদব, দো সে একটা কোম্পানি রান করছে না, কিন্তু সে তার পুরো স্যালারি, যেটা ওয়ার্ল্ড কাপ থেকে T20 ওয়ার্ল্ড কাপ থেকে সে জিতেছিল, সেটা কিন্তু পুরোপুরি এই আর্ম ফোর্সেসের নামে করে দিয়েছিল। তো এই রকমেরই যদি কোনো ইনিশিয়েটিভ কোম্পানি নেয়, তবে সেটাকেও কিন্তু আমরা কোথাও না কোথাও ন্যাশনাল রিলিফ, রেজিলিয়েন্স বা রিলিফ ফান্ডের মধ্যেই ধরবো। তো আমরা ৬টা পিলার তো দেখে নিলাম, যে প্রথমে দেখে নিলাম সিএসআর কেন দরকার, সেকেন্ড এর ম্যান্ডেটরি ব্যাকিংটা কি আছে, আর থার্ড ম্যান্ডেটরি ব্যাকিং ইন দ্য সেন্স অফ কারা কারা করবে, আর করলে কতটা করবে, আর কতটা করলে কোথায় কোথায় করবে সেটাও দেখে নিলাম। এবার চলুন একটা ব্রডার প্রসপেক্ট দেখে নিই, যে করলে ইন্ডিয়ার কোথায় হেল্প হবে। এখানটাও আমরা প্রথমেই দেখব কোথাও না কোথাও এটা আমাদের স্টেটের ক্যাপাসিটিকে এনহ্যান্স করাচ্ছে। কেন কি, আবার বলছিলাম এই কোম্পানিজরা তো আইসোলেশনে রান করছে না, তো যখন আইসোলেশনে রান করছে না, তারা যদি কিছু কাজ করে, এই ডেভেলপমেন্ট কাজগুলো, সেগুলো তো কোথাও না কোথাও স্টেটের রেসপন্সিবিলিটি কমিয়ে দিচ্ছে। যে কাজগুলো আসলে স্টেটের ছিল আর স্টেট ওভারবার্ডেন্ড হয়েছিল, সেটা কোথাও না কোথাও এই কোম্পানিগুলো করে স্টেটকে একটু রিলিফ দিচ্ছে, যাতে আরও কোর এরিয়াসগুলোতে স্টেট এমফাসাইজ করতে পারে। সেকেন্ড আমরা দেখবো এটা লোকালাইজেশন অফ এসডিজি গোলস হচ্ছে, যেখানটা আমরা দেখি কান্ট্রিজ বাই 2023 বলেছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসগুলোকে অ্যাচিভ করব। সেখানটা এই গোলসগুলো আমরা যে 6টা পিলার দেখলাম, সেখানটাও দেখবেন সেগুলো 6টা পিলারই কিন্তু মোস্টলি ইউএন এর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ডের সাথে অ্যালাইন। তো যখন এইগুলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের সাথে অ্যালাইন্ড আছে, তখন এটা কোথাও না কোথাও এটা প্রমোট করছে যে লোকাল লেভেলে যাতে এই গোলগুলো অ্যাচিভ হয়। যদি এই গোলগুলো অ্যাচিভ হয়, তবে আমরা থার্ড পয়েন্টে দেখছি এটা কোথাও না কোথাও আমাদেরকে একটা এথিক্যাল কর্পোরেট গভর্নেন্সের দিকে ঠেলে দিচ্ছে, যেখানটা আমরা বারবার এই জিনিসটা নোটিস করছি যে এটা ট্রিপল বটম লাইনকে কোথাও না কোথাও অ্যাড্রেস করছে। দি ট্রিপল বটম লাইন, প্ল্যানেট, পিপল অ্যান্ড প্রফিট, যেখানটায় এটা কোনো ফোর্সফুল তো কোম্পানিদেরকে করা হচ্ছে না যে আপনারা অনেকটা টাকা এই রকমের ইনফ্রাস্ট্রাকচার বা সোশ্যাল ডেভেলপমেন্ট ফান্ডে লাগান, অনলি 2% অফ ইয়োর লাস্ট 3 ইয়ার্স অ্যাভারেজ প্রফিট। আর সেখানটা দাঁড়িয়েও এটা কোথাও না কোথাও আবার ইনডাইরেক্টলি কোম্পানিকেই 3 বটম লাইন অ্যাপ্রোচে হেল্প করছে। যদি আপনি দেখেন কোম্পানি যদি পিপলকে হেল্প করে, পিপলরা যদি বেশি এনেবলড হয়, লিটারেট হয়, কোম্পানি কিন্তু একটা এবলড পুল পাচ্ছে, যেখান থেকে সে তার এমপ্লয়মেন্টগুলোকে পিক করবে।
সেকেন্ড, সে যদি এনভায়রনমেন্ট প্ল্যানেটকে হেল্প করে, এটা এনশিওর করছে যে রিসোর্সেসগুলো, ন্যাচারাল রিসোর্সেসগুলো যাতে কোম্পানি বেটার হয় পায়। আর অ্যাট দি সেম পয়েন্ট অফ এটা কোথাও না কোথাও আবার এই দুটোই কিন্তু কোম্পানির যে প্রফিট সার্ভাইভালটাকে এনশিওর করে, প্রফিট সেটাকেই কিন্তু আরো বাড়িয়ে তুলছে, পিপল আর প্ল্যানেট। আমরা যদি এথিক্যাল পার্টটাও দেখে নিই, উই উড সি তারই একটা সাব পয়েন্ট যেটা আমরা পিপলের ক্ষেত্রে দেখছিলাম, যে এটা কোথাও না কোথাও অন আ বিগার স্কেল আমরা দেখতে পারবো হিউম্যান ক্যাপিটালকে কোথাও না কোথাও এনহ্যান্স করছে ইন ফর্ম অফ স্কিল ডেভেলপমেন্ট। আমরা যদি দেখি যে স্কিল গ্যাপটা যেরকম বলছিলাম, যে অনেক ইয়াং উমেন্স, মেন আর ডিফারেন্টলি এবলড পার্সনদেরকে যখন রিস্কিলিংয়ের এই রকমের অপরচুনিটি দিচ্ছে, তখন কোম্পানি আবার তাদের ক্যাপিটাল ডেভেলপমেন্ট, ক্যাপিটাল এনহ্যান্সমেন্ট করছে, সোশ্যাল ডেভেলপমেন্ট করছে। যখন তারা এবলড থাকবে, তাদের পেছনে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে, ইনস্টিটিউটসরা, আইআইটিস, ডিআরডিওসরা টাকা পাবে, তখন তাদের থেকে আবার প্রপার এডুকেটেড অ্যান্ড মোর লিটারেট স্টুডেন্টসরা আসবে। সেই স্টুডেন্টসরাই কিন্তু কালকে এই কোম্পানিতে কাজ করবে, যারা আবার ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট আইডিয়াস নিয়ে আসবে, যাতে কোম্পানির আবার কোথাও না কোথাও প্রফিট হয়। আর সেই প্রফিটটাই ওভারঅল ইন্ডিয়ার আত্মনির্ভর ভারতের যে গোলটা আছে সেটাকে অ্যাচিভ করতে হেল্প করে। যখন হিউম্যান ডেভেলপমেন্ট হবে, উই উড অলসো সি ইন্ডিভিজুয়াল হিউম্যান ডেভেলপমেন্ট হলে একটা কালেকটিভ স্ট্রেংথেনিং অফ সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার হবে। কেন কি এই ইন্ডিভিজুয়ালসরাই তো মিলে কোথাও না কোথাও কালেকটিভ ইনস্টিটিউশনসরা বিল্ড করছে। আজকে যত ইনস্টিটিউশনস আমরা ইন্ডিয়াতে দেখছি বা অল ওভার ওয়ার্ল্ডে দেখছি, তারা তো পার্ট অফ ইন্ডিভিজুয়ালস। তার মধ্যে ইন্ডিভিজুয়াল হিউম্যান ক্যাপিটালসরা আছে। তবে আমরা দেখবো দে উড ইন ফিউচার দে উড বিল্ড বেটার স্কুলস, better clinics, better irrigation, especially in the needed areas like rural sectors বা রুরাল ইকোনমি, রুরাল রিজনস। আমরা দেখব পরের দিকে ড্রব্যাকসও, যে কেন রুরাল এরিয়াজেই এই জিনিসগুলো বেশি দরকার। অ্যান্ড অ্যাট লাস্ট যদি একদম ব্রডার পিকচারে দেখি, আমরা দেখব এর সিগনিফিকেন্স কিন্তু কোথাও না কোথাও এনভায়রনমেন্টাল স্টিওয়ার্ডশিপও আমরা দেখতে পারবো, যেখানটা আমরা এই জিনিসটা দেখব যে এনভায়রনমেন্ট প্রোটেকশনও কিন্তু আমাদের দায়িত্ব। আর এই রকমের সিএসআর দিয়ে কোথাও না কোথাও গ্রিন প্র্যাকটিসেসগুলোকেই আবার প্রমোট করা হচ্ছে। আর অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এইটা কোথাও না কোথাও তাদেরকে প্রহিবিটও করছে, যে যখন একটা সাইডে কোম্পানিজদেরকে বলা হচ্ছে যে আপনারা এনভায়রনমেন্টের জন্য 2% নিজের প্রফিটগুলো ইনভেস্ট করুন, তখন কোথাও না কোথাও এইটা একটা মোরাল অব্লিগেশনও তার উপরে লাগাচ্ছে, যে তারা যাতে প্রফিটটা এরকম কোনো জায়গা থেকে জেনারেট না করুক যেটা গ্রিন না, যেটা গ্রিন প্র্যাকটিসেস না। তো সিএসআর এর যে ইমপ্লিকেশন বা তার যে কেন সেটা কেন ম্যাটার করে বা এটা কি করে ট্রান্সফর্ম করছে ইন্ডিয়াকে, সেটাকে আমরা কিন্তু এটা 6টা পয়েন্টের মাধ্যম দিয়ে দেখে নিলাম। এবার চলুন আবার আমরা 5টা পয়েন্টের মাধ্যম দিয়ে দেখে নিই, যে কেন সিএসআর এত ভালো একটা আইডিয়া সত্ত্বেও কোথাও তার প্রবলেমস থেকে যাচ্ছে। তো প্রথমেই যেরকম আমি প্রথমেই বলছিলাম, যে স্পেশালি এই রকমের ডেভেলপমেন্টগুলো, যে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলো রুরাল এরিয়াতে করা উচিত। কেন কি সিএসআররা কিন্তু খুব রিজনাল আর জিওগ্রাফিক বেস হচ্ছে। যদি আমরা ব্রডার স্কেল দেখি, আমরা দেখব কিছু কিছু স্টেটসই কিন্তু এই রকমের সিএসআর দিয়ে খুব লাভবান হচ্ছে। কেন কি 6টা পিলারে কিন্তু আমরা কোনো সময় দেখিনি যে এরকম সেক্টরে বা এই স্টেটে ইনভেস্ট করতে হবে। যার জন্য স্টেটস লাইক মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটকা কিন্তু এরকম সিএসআর এর প্রকল্পের জন্য সবথেকে বেশি প্রফিটে থাকছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম কিছু ডিস্ট্রিক্ট ফ্রম লাইক নর্থ ইস্ট, সেখানটা কিন্তু ব্যাকওয়ার্ড থেকে যাচ্ছে তারা। কেন কি এই রকমের বড় বড় কোম্পানিজরা আর এস্টাবলিশড ইন দিস স্টেটস, আর যখন এই স্টেটসে এস্টাবলিশ হচ্ছে, তারা দেখাই যাচ্ছে তারা সেই রকম সেই স্টেটসেই ইনভেস্ট করছে। সেকেন্ড, একটা তো আমরা স্টেটের বা রিজনাল বায়াসনেস দেখলাম, আরেকটা দেখছি সেক্টরাল পার্টেও কোথাও না কোথাও আছে, যে কোম্পানিজরা কিছু স্পেসিফিক সেক্টরেই কিন্তু ইনভেস্ট করছে। যেরকম এডুকেশন হেলথে আমরা দেখি ম্যাক্সিমাম কোম্পানিরা ইনভেস্ট করে, whereas at the same point of time আমরা যদি দেখি হেরিটেজ, স্পোর্টস, at the same স্লামস, এই জায়গাটায় কিন্তু যেগুলো খুব ইন্ট্রিকেট পার্ট, খুব খুব মাইনিউট পার্ট, কোথাও খুব সেন্টিমেন্টাল পার্ট, সেখানটায় কিন্তু তারা ইনভেস্ট করতে রাজি না। আর কেন কি আমরা দেখব যে হেলথ আর এডুকেশন ইনভেস্ট করলে আমরা তার রিটার্নটা কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে পারি, মেজারেবল টার্মসে দেখতে পারি। কিন্তু আবার যদি আমরা এই রকমের ন্যাশনাল হেরিটেজ,
প্রমোশন অফ রুরাল স্পোর্টস, স্লাম এরিয়া ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো কিন্তু কোথাও না কোথাও মেজারেবল না ইন শর্ট রান। তার জন্য এরকমও হতে পারে তারা ইনসেন্টিভাইজ হচ্ছে না এটাকে করার জন্য। আমরা যদি থার্ড পয়েন্ট দেখি, আরেকটা ইস্যু যেটা বড় উঠে আসছে যে কোম্পানিজরা তো নিজের অরিজিনাল বিজনেস করতে ব্যস্ত থাকে। তো এই সিএসআর গোলগুলোকে অ্যাচিভ করার জন্য তারা কোনো একটা থার্ড পার্টিকে খোঁজে। এই থার্ড পার্টিরাই এনজিও, নন প্রফিট অর্গানাইজেশনসগুলোই কিন্তু হয়ে আসে। কিন্তু এই এনজিওসগুলোর একটা স্ট্রাকচারাল ইস্যু আছে। এই স্ট্রাকচারাল ইস্যু হলো এদেরা কিন্তু অনেক সময় ক্যাপাসিটি ল্যাক করে, যে ক্যাপাসিটিগুলো রিকোয়ার্ড থাকে করার জন্য। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এদের ট্রান্সপারেন্সি কিন্তু খুব উইক, বুক কিপিং, অ্যান্ড অ্যাট লাস্ট এর যে ইম্প্যাক্ট অন দি সোসাইটি, যে কাজগুলো হচ্ছে তার ইম্প্যাক্ট অন দি সোসাইটি এনজিও যেগুলো করছে তার মেজারমেন্টও নেই। যেরকম বলছিলাম স্পেশালি এইগুলোর ক্ষেত্রে তো মেজারমেন্ট একদমই করা মুশকিল শর্ট রানে। তার জন্য এর জন্য আমরা দেখতে পারি যে এর একটা ইস্যু আর ইমপ্লিমেন্টেশন প্রবলেমও কোথাও না কোথাও হচ্ছে। অ্যান্ড অ্যাট লাস্ট, বিফোর কনক্লুডিং দি লাস্ট পয়েন্ট, সেকেন্ড লাস্ট যদি দেখি আমরা কোথাও না কোথাও এটাও দেখতে পারবো যে মোটিভেও কিন্তু কোম্পানিজের এরকম না যে তারা সবসময় মোটিভেটেড, তাদের মোটিভও কিন্তু কোথাও না কোথাও ফিশি থাকছে। অনেক সময় আমরা দেখতে পাচ্ছি এটা সুপারফিশিয়াল কমপ্লায়েন্স বা গ্রিন ওয়াশিং করার জন্যই করা হচ্ছে, যাতে তাদের পিআর বা সোসাইটিতে তাদের নামটা খুব ভালো থাকুক। তারা এরকম একটা প্রসপেক্টিভ নিয়েই করছে আর চেষ্টা করছে তার ইন্ট্রিনসিক মোটিভ আবার প্রফিট দিয়ে ডিটারমাইন করছে। এটাই কিন্তু কোথাও না কোথাও আবার এই পয়েন্টটাকেই রিএমফাসাইজ করছে যে একমাত্র সেই জায়গাগুলোতেই তারা ইনভেস্ট করছে যেখানটা ইনভেস্ট করছে, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম রিইনভেস্ট করছে যেখানটা তারা দেখছে তাদের পিআরটা, তাদের যে পাবলিক রিভিউটা বেটার হচ্ছে সেখানটার থেকে। তারা ওয়ান টাইম ডোনেশনের মাধ্যম দিয়ে তারা কোথাও না কোথাও যে রিয়েল ইমপ্যাক্ট সেটাকে নেগলেক্ট করে দিচ্ছে, সাইড করে দিচ্ছে জিনিসটাকে, যে অ্যাকচুয়ালি সিএসআর এর কোর মোটিভ তো ছিল লং টার্ম ইমপ্যাক্ট, যাতে অ্যাকচুয়াল স্ট্রাকচারাল ইমপ্যাক্ট হোক, সেটাকে ওরা ওয়ান টাইম ডোনেশন দিয়ে কোথাও না কোথাও সাইডলাইন করে দিচ্ছে। অ্যান্ড অ্যাট লাস্ট যদি আমি দেখি এখানটায় কোথাও না কোথাও আমরা দেখতে পারবো যে এটা একটা টপ ডাউন অ্যাপ্রোচ, যে আমাদেরকে তো ৬টা পিলার দিয়ে দেওয়া হয়েছে। এখন ভেবে দেখুন তো সব রাজ্যেরই কি এই ৬টা পিলারেরই দরকার? কোনো একটা রাজ্যের তো হতে পারে পিলার নাম্বার 1 দরকার। কোনো একটা রাজ্যের অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এডুকেশন আর স্কিলিং দরকার। আবার কোনো রাজ্যে এনভায়রনমেন্টের জন্য ইনভেস্টমেন্ট দরকার। তো এটা ডিসাইড কে করবে? তো এই ডিসাইড যখন হচ্ছে সেটা টপ ডাউন অ্যাপ্রোচে হচ্ছে। আর কমিউনিটি পার্টিসিপেশন হচ্ছে না। কেন কি কমিউনিটি কিন্তু আল্টিমেটলি বলবে যে তাদের কি দরকার? তো সেটা যখন তারা বলতে পারছে না, হতে পারছে আপনি এরকম কিছুর মধ্যে ইনভেস্ট করছেন যেটা অলরেডি অ্যাভেলেবল সেখানটায়। সেটা ছেড়ে যদি অন্য কোনো একটা পিলারে ইনভেস্ট করা হতো, সেটার আমরা বেনিফিট বা রিপেল এফেক্ট বেশি দেখতে পারতাম। এবার কেন কি এই অ্যাপ্রোচটা, এই পার্টিসিপেশনটা কমিউনিটি বেস হচ্ছে না বলেই এখানটা আমরা দেখতে পাচ্ছি তার এফেক্টটাও কোথাও না কোথাও কম দেখতে পাচ্ছি। একটা পিওরেস্ট এক্সাম্পল হলো একটা ভার্সেস, যে দুটোই টি দিয়ে শুরু হচ্ছে, যে একটা জায়গায় টয়লেট দরকার না লাইব্রেরি দরকার। যদি আমরা দেখি যে যেখানটায় স্লাম এরিয়াস বেশি, তো আমরা দেখব সেখানটায় কিন্তু টয়লেট বেশি দরকার। whereas আমরা যদি দেখি কোনো জায়গায় ইউথ পপুলেশন বেশি, সেখানটায় কিন্তু লাইব্রেরি হওয়া দরকার। তো এই রকমের ডিসিশন কমিউনিটি নিতে পারবে। কিন্তু এই পাওয়ারটা, অব্লিগেশনটা কোথাও না কোথাও কোম্পানিজরা নিজেদের হাতে রেখে দিচ্ছে। তো এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কি ওয়ে ফরওয়ার্ড আছে? তো আমরা ওয়ে ফরওয়ার্ড আবার যদি ৫ টা পয়েন্টে দেখে নিই, ১ম ওয়ে ফরওয়ার্ড দেখব যে একটা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট এর উপরে যাতে আমাদের ফোকাস থাকুক। যাতে এই জিওগ্রাফিক্যাল ইমব্যালেন্স, কেন কি ১ম এই আমরা ইমব্যালেন্সের পার্ট পড়ছিলাম। তো এই জিওগ্রাফিক্যাল ইমব্যালেন্সকে কোথাও না কোথাও ওভারকাম করতে এই অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট গুলোকে হেল্প করুক, এই ফোকাসে করুক। যেখানটায় এই রকমের যাতে স্কিমস গুলোকে প্রমোট করা হোক, যে যারা ব্যাক হয়ে আছে, ব্যাকিং যেই পার্টগুলো ডিস্ট্রিক্ট গুলো ব্যাক করে আছে, সেখানটায় যদি আপনি ইনভেস্ট করেন, হতে পারে টাকাটা কম ইনভেস্ট করলেও আপনাকে দেখাবে যে আপনি আমার টার্গেট ফুলফিল করে দিয়েছেন। আমরা লিড ব্যাংকের ক্ষেত্রে যেখানটা অনেক সময় দেখতে পারি যে যেই যে ডিস্ট্রিক্টগুলো এই ক্ষেত্রে পিছিয়ে আছে, আপনি যদি সেই ডিস্ট্রিক্টে ইনভেস্ট করেন, দেখা গেল কম টাকা ইনভেস্ট করলেও আপনার যেই 2% এর যে স্ল্যাবটা সেটা ফুলফিল হয়ে যাচ্ছে। whereas অন্য স্টেটে যেখানটায় অলরেডি সেই ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই ইনফ্রাস্ট্রাকচারের উপরে আপনি যদি রিইনভেস্টমেন্ট করেন, তার জন্য টার্গেটটা বেশি লাগছে। সেকেন্ড যদি দেখি আমরা এই স্পেন্ডিং থেকে সরে এসে ইমপ্যাক্টে যদি আমরা ফোকাস করি, আমরা যেখানটায় আমরা দেখছিলাম যে কোম্পানিজ অ্যাক্ট
2013 এর যে 7th সেকশনের মধ্যে যে পার্টিকুলারলি এই কথাটা বলা আছে, সরি 135 সেকশন পার্ট 7 এর মধ্যে যে কথাটা বলা আছে যে 2%, এই 2% কোথাও না কোথাও আউটলের উপরে বলছে। এই এমফাসিসটা আউটকামের উপরে হওয়া উচিত। আবার ফ্রম স্পেন্ডিং টু ইমপ্যাক্ট, আপনি কত স্পেন্ড করলেন সেটার উপরে যাতে নজর না থাকুক, কিন্তু আপনার স্পেন্ডিংয়ের কতটা ইমপ্যাক্ট হলো সেটা যাতে মেজার করা হয়। সেটাও কি করে? সোশ্যাল ইমপ্যাক্ট, সোশ্যাল ইমপ্যাক্ট ম্যান্ডেটরি থ্রু থার্ড পার্টি অ্যাসেসমেন্ট। আপনি যদি থার্ড পয়েন্ট দেখেন, উই উড সি এখানটা যাতে একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আসে। এরকম যাতে না হোক যে খালি একজনের উপরেই বার্ডেনটা চাপিয়ে দেওয়া হলো। এটার যাতে একটা পুল করা হলো, দেখা হলো যে কিছু কিছু ক্ষেত্রে যেখানে ইনভেস্টমেন্ট খুব দরকার আর একটা কোম্পানি এই জায়গাটায় করতে পারবে না, তো সেখানটায় যাতে এই রকমের ফেসিলিটি হোক যে 3-4টে কোম্পানি একসাথে এসে একটা জায়গায় পুল করে আমরা কনসোর্টিয়াম লোন দেখি, সেখানটায় এরকম কনসোর্টিয়াম সিএসআরও যাতে দেখতে পারি, যেখানটা তারা কালেকটিভলি একটা পুল ক্রিয়েট করে যেখানটা আবার ইনভেস্টমেন্ট করুক, যাতে সেই রকমের ইনভেস্টমেন্টে যেটার জন্য লার্জ সাম অফ অ্যামাউন্ট লাগবে সেটাও যাতে অ্যাচিভ হোক। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা যাতে স্মল ফ্র্যাগমেন্টেড আর ইনএফেক্টিভ আইসোলেটেড ইনভেস্টমেন্টগুলোকেও কোথাও না কোথাও কাটেল করতে পারো। আমরা যদি ফোর্থ পয়েন্ট দেখি, এটা আবার এদেরকে যাতে গভর্নেন্স স্কিমের সাথে কনভার্ট করানো হোক। যেরকম প্রথমেই বলছিলাম, যদি ক্লিন ওয়াটার করতে হয় তো আমাদের কাছে অলরেডি নামামি গঙ্গা প্রজেক্ট আছে, তার সাথে এটাকে অ্যালাইন করে দেওয়া হোক যাতে আমরা রেজাল্টগুলোকে আরও বেটার পাই। উদাহরণ পোষণ 2.1 অভিযান, লাইট হাউস ট্যুরিজম, গতিশক্তি। কারণ কি গতিশক্তি যদি রোড ইনফ্রাস্ট্রাকচার ভালো হবে, ইন রিটার্ন তো কোম্পানিজরাই আবার ভালো রোড পাবে, যাতে তাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো হওয়ার জন্য তাদের লজিস্টিক কস্টটা কমে যাবে, লজিস্টিক টাইমটা কমে যাবে, তাদের প্রফিটটা বেড়ে যাবে। অ্যান্ড অ্যাট লাস্ট যদি আমি দেখি এটা যাদের মাধ্যম দিয়ে কোম্পানিজরা করবে তারা হলো এনজিওস। এই এনজিওসদেরকেও যাতে কেপেবল করা উচিত আর এনশিওর করা উচিত যে তারা ট্রান্সপারেন্সি রাখছে এই রকমের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, যখন তাদেরকে বলা হচ্ছে কিছু একটা করতে তারাও যাতে ততটাই গুড ফেথ নিয়ে তারা এই কাজটা করছে। তার জন্য আমাদেরকে অনেক পোর্টাল নিয়ে আসতে হবে, তার মধ্যে থেকে একটা পোর্টাল হলো ন্যাশনাল সিএসআর এক্সচেঞ্জ পোর্টাল। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম কোথাও না কোথাও ব্লক চেন টেকনোলজির সাথেও এটাকে লিঙ্ক করে দেওয়া উচিত, যাতে ডিসেন্ট্রালাইজ থাকে এই ডেটাটা আর সবাই যাতে এই ডেটাটাকে দেখতে পারে আর অ্যাসেসমেন্ট করতে পারে আর একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক করে আরও ডেভেলপমেন্টের দিকে আগাতে পারে। তো অ্যাট লাস্ট আমি যদি একটা কনক্লুশন ফাইনাল রিয়েলাইজেশন ড্র করি, আমরা দেখব যে কোম্পানি এক্সের যে জার্নি ছিল ফ্রম প্রফিট টু পারপাস, সেটা কোথাও না কোথাও এই সিএসআর কিন্তু ব্রিজ করছে। আর এট দি সেম পয়েন্ট অফ টাইম এটাও বলছে সিএসআর ইজ নট জাস্ট স্পেন্ডিং মানি। কেন কি জাস্ট স্পেন্ডিং মানি হলে আমরা কিন্তু এত ডিটেল পার্টসে কিন্তু তার সেকশনসগুলো দেখতাম না 135-এ, যেখানটায় আমরা দেখছি যে সে বলে দিচ্ছে যে কোন কোন জায়গায় ইনভেস্ট করতে হবে, কতটা ইনভেস্ট করতে হবে, কে ইনভেস্ট করতে পারবে। তবে আবার এই সিএসআর কোথাও না কোথাও একটা ব্রিজ ক্রিয়েট করছে বিটুইন প্রফিট অ্যান্ড পারপাস, আর তার সাথে এটা কোথাও না কোথাও এনশিওর করছে যে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তার সাথে ব্র্যান্ড যে কোম্পানি, কেন কি কোম্পানি যদি প্রফিট না আর্ন করে কোম্পানি তো কোনো সময় এই রকমের ডেভেলপমেন্ট করতে পারবে না। তবে তার যাতে ব্র্যান্ডের উপরে ট্রাস্ট আর ব্র্যান্ড বেটারও হোক, আর অ্যাট দি এন্ড একটা লং প্রসপেক্টিভে যাতে এথিক্যাল আর লং টার্ম গ্রোথ হোক, না হি নন এথিক্যাল বা আনএথিক্যাল অ্যান্ড শর্ট টাইম গ্রোথ। তবে আবার ফাইনাল নেল ইন দি কফিন যে সিএসআর ইজ দি ব্রিজ বিটুইন প্রফিট অ্যান্ড পারপাস, and at the same point of time it ensures localized sustainable development, at the same point of time better brand trust, and at last ethical long term growth. With this I would end this discussion, and before ending it on a good note I would also like you to know যে রাইস আইএস কিন্তু একটা ইনিশিয়েটিভ নিয়ে এসে, সেটা হলো যে কন্টেন্টটা আপনারা এখন পড়লেন সেই কন্টেন্টটা বেঙ্গলিতে অ্যাজ ইট ইজ ওয়েল রিসার্চ করা। কেন? কেন কি আপনাদের মধ্যে অনেকরা আছেন যারা যারা ভাবছেন যে আমরা ইউপিএসসি মেন্স বাংলাতে লিখব, যাতে আপনাদের লার্নিং আর কনসেপ্ট লার্নিংয়ের মধ্যে কোনো ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার না থাকুক, তাই এই ইনিশিয়েটিভটা কিন্তু রাইস আইএস আপনাদের জন্য নিয়ে এসছে। উইথ দিস
যদি আপনাদের এই লেকচারটা বা এই ডিসকাশনটা ভালো লেগে থাকে, ডু লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু রাইস আইএস ইউটিউব চ্যানেল, অ্যান্ড কিপ প্রিপেয়ারিং। থ্যাংক ইউ।